এই মোলাল দ্রবণটা দেখা যায় যে 1 কেজি অথবা 1000 গ্রাম। একদম মনে রাখবা। মধ্যে 1 মোল দ্রবণ। ভালো করে বুঝো, 1 কেজি অথবা 1000 গ্রাম দ্রাবকে যদি 1 মোল দ্রবীভূত থাকে, তাহলে তাকে বলবা মোলাল দ্রবণ বলা হয়। মোলাল দ্রবণ বলা হয়। আর যদি এই জায়গায় বলি যে 1 মোলের জায়গায় যদি আমি বলি যত মোল, তখন সেটাকে বলবো মোলালিটি। 1 মোলের জায়গায় যখন বলবো আমি যত মোল, তখন সেটাকে বলবো মোলালিটি। সেটাকে বলবো আমরা কি মোলালিটি। ঠিক আছে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে এটা? এটাকে আমরা কি বলবো বলো দেখি? মোলালিটি। এইটুকু ক্লিয়ার? মোলালিটি। আচ্ছা, মোলালিটি যদি আমরা এখানে বলি, একটু মোলালিটির কিছু কিছু ম্যাথ দেখতে হবে। তো এটা হচ্ছে মোলাল দ্রবণ। তাহলে মোলার দ্রব্য মোলালিটি ইকুয়াল টু কি লিখে যায়? মোলালিটি ইকুয়াল টু, এটাকে আমরা ছোট হাতের এম দ্বারাও প্রকাশ করতে পারি, ছোট হাতের এম দ্বারাও। তো মোলালিটি ইকুয়াল টু আমরা কি দেখব? যারা নোট করো তারা হচ্ছে একটু নোটটা শেয়ার দিবা। নোটটা শেয়ার না দিলে আসলে লস। দেখো, দ্রব্যের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রাবকের ভর। দ্রব্যের মল সংখ্যা ডিভাইডেড বাই কি? দ্রাবকের ভর। আচ্ছা, যদি তুমি এই দ্রাবকের ভরটা, আমি আবারও বলি, যদি তুমি এই দ্রাবকের ভরটা গ্রামে নাও, সেই ক্ষেত্রে 1000 গুণ করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, একটু ঠান্ডা মাথায় দেখবা, আমরা এগুলা সবকিছুই দেখব। যদি তুমি এই দ্রাবকের ভরটা গ্রামে নাও, তাহলে তোমাকে 1000 গুণ করতে হবে। যদি তুমি এই দ্রাবকের ভর এবং মোল সংখ্যাটা বা যেটাই করো না কেন, যেটা তুমি এটা যদি কেজিতে নাও, মোল পার কেজিতে নাও, তাহলে এইটা আর গুণ করতে হবে না। যদি কেজিতে নেই, 1000 গ্রাম নিলে 1000 গ্রাম নিলে 1000 গুণ করতে হবে। বাট যদি তুমি কেজিতে নাও, তাহলে 1000 গুণ করতে হবে না। এই জন্য এখানে আমি উল্লেখ করে দিলাম এটা গ্রামে নিতে হবে। এইটুকু ক্লিয়ার হয়েছে? তাহলে এইটা যখন যদি বলে মোলালিটি ইকুয়াল টু, এটা এভাবে লিখতে পারো, মোল পার কেজি। ঠিক আছে, মোল পার কেজি তুমি লিখতে পারো মোলালিটি। এই মোলালিটিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ছোট হাতে এম দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, আচ্ছা, এই মোলালিটির সাহায্যে আমরা ম্যাথ করতে পারি। এইটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা এটা বলো? এটুকু ক্লিয়ার হয়েছে বলো? মোলালিটি ক্লিয়ার হয়েছে? এই মোলালিটিটা যেহেতু এটা গ্রাম মোল পার কেজি, সেহেতু এটা কি করে না বলো দেখি? তাপমাত্রার উপর নির্ভরশীল না। তাপমাত্রার উপর নির্ভরশীল।
যদি বলে যে ভাইয়া কেন, যদি বলে যে ভাইয়া কেন, তাহলে লিখবা যে বস্তুর ভর তাপমাত্রার উপর নির্ভরশীল না, দ্রাবকের ভর। দ্রাবকের লিখবা, এটাও লেখার দরকার নেই, শুধু লিখো যে ভর তাপমাত্রার উপর নির্ভরশীল না। নির্ভরশীল না। যদি ভর তাপমাত্রা নির্ভরশীল না হয় তাহলে এটা তো কেজি, এটা তো ভর, তাহলে এটা কি তাপমাত্রার উপর নির্ভরশীল হবে? মোলালিটি কি তাপমাত্রার উপর নির্ভরশীল হবে? হবে না। বাট দেখা যায় যে মোলারিটি যখন করি আমরা, অপরদিকে মোলারিটি যখন করছিলাম তখন দেখতে পাইছিলাম মোল পার লিটার, দেখা যায় এই লিটার থাকার কারণে আয়তন তাপমাত্রার উপর নির্ভরশীল। আয়তন তাপমাত্রার উপর নির্ভরশীল। তাহলে আয়তন যদি তাপমাত্রা নির্ভরশীল হয় তাহলে মোলারিটিও তাপমাত্রার উপর নির্ভরশীল। ক্লিয়ার? আয়তন যদি তাপমাত্রা নির্ভরশীল হয়, মোলারিটিও তাপমাত্রার উপর নির্ভরশীল। ঠিক আছে? তো এখন চলে আসি যে ভাইয়া এগুলা কি? এটাও হচ্ছে একটা ঘনমাত্রার একক, এটাও ঘনমাত্রার একক। কখন? যখন দেখবা যে দ্রবের ভর এবং দ্রাবকের ভর দুইটাই দেয়া আছে। যখন ভর দেয়া থাকবে, দ্রব্য বাই দ্রাবক, ডাব্লু বাই ডাব্লু দেয়া থাকে, আমরা দেখবো যে এককগুলা কিভাবে কি করা যায়। ঠিক আছে? মোল পার কেজি, যখন ভর দেয়া থাকবে, দ্রবণের ভর দেয়া থাকবে, আবারও বলি দ্রবণের ভর দেয়া থাকবে 1 কেজি। একটু চিন্তা করো যে এই জায়গাটাতে দেখো, এত গ্রাম দ্রাবকের মধ্যে যদি 1 মোল, এই যে দ্রাবকের মধ্যে, এই যে দ্রাবকটা, যখন দেখবা যে দ্রাবকের ভর দেয়া আছে, আমরা আবারও বলি 1000 গ্রাম দ্রাবকে অথবা 1 কেজি অথবা 1000 গ্রাম দ্রাবকে যদি তোমার হচ্ছে 1 মোল দ্রব বা 1 গ্রাম আণবিক ভর পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে, তখন সেটাকে বলবো মোলাল। যদি দ্রাবকের ভর দেয়া থাকলে বলবো মোলালিটি, আর দ্রাবকের আয়তন দেয়া থাকলে বলবো কি? দ্রাবকের যদি ভর দেয়া থাকে তাহলে বলবো আমরা কি? এটা মোলালিটি। একটু চিন্তা করবা। আর যদি এই জায়গায় দ্রাবকের ভর দেয়া থাকে, দ্রাবকের ভর, যদি দ্রাবকের আয়তন দেয়া থাকে, সেটাকে বলবো আমরা মোলারিটি। ঠিক আছে? আয়তন মোলারিটি অথবা নরমালিটিও হতে পারে, কিন্তু ওই গ্রাম তুল্য ভর পরিমাণ নরমালিটিও হতে পারে। যদি বলো ভাইয়া এগুলা কি? এগুলা সবগুলা হচ্ছে ঘনমাত্রার ইউনিট। ক্লিয়ার? যদি বলো যে ভাইয়া কি এটা, তাহলে এগুলা ঘনমাত্রার একক। এইটুকু ক্লিয়ার হয়েছে? এইটুকু ক্লিয়ার হয়েছে? এরপরে চলে আসো, আমরা এরপরে যে টপিকটা সেটা বলবো হচ্ছে নরমালিটি। একটু ঠান্ডা মাথায় বুঝে, এগুলা খুবই হাই লেভেলের পড়া। আমরা এগুলা একটু দেখবো ধীরে সুস্থে, দেখতে দেখতে দেখবা যে আসলে শিখা। এই জন্য আমি খুবই স্লো পড়াচ্ছি, মানে এগুলা কিন্তু এক দিনের পড়া। হ্যাঁ, এগুলা আসলে এক দিনের পড়া। তুমি যদি চাও একদিনেই শেষ করতে পারো। তো নরমালিটি অথবা নরমাল দ্রবণ, যদি বলো যে নরমালিটি নরমাল দ্রবণ, আমরা নরমাল দ্রবণটা আগে দেখি। তো নরমাল দ্রবণটা তুমি যদি লেখো যে, লেখো 1 লিটার অথবা 1 লিটারে যদি
গ্রাম তুল্য ভর পরিমাণ। এক লিটারে যদি গ্রাম তুল্য ভরের কোনো দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে উক্ত দ্রবণকে নরমাল দ্রবণ বলে। একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবা যে ভাইয়া এখানে নরমাল দ্রবণটা তাহলে কি। এখানে প্রশ্ন আসে যে গ্রাম তুল্য ভরটা কি জিনিস। প্রশ্ন আসে গ্রাম তুল্য ভরটা কি জিনিস। এটার ইংলিশ নাম হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট। এই নরমালিটিকে এন দ্বারা প্রকাশ করা হয়। নরমালিটিকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। আবারও বলি, এটা হচ্ছে নরমালিটিকে এন দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, ঠান্ডা মাথায় বুঝবো। এখন বলতে পারো যে ভাইয়া গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েটটা কি, একটু বুঝাই দেন। আচ্ছা, গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে আণবিক ভর বাই তুল্য সংখ্যা। আচ্ছা, এই গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েটটা হচ্ছে আণবিক ভর বাই তুল্য সংখ্যা। এখন বলতে পারো যে ভাইয়া তুল্য সংখ্যা জিনিসটা কি, ভালো করে বুঝবা। এখন বলতে পারো ভাইয়া তুল্য সংখ্যা জিনিসটা কি। এগুলা কি নতুন মনে হচ্ছে না? নতুন মনে হচ্ছে? অনেক কিছু আছে, অনেক কিছু আবার নাই। এগুলো আমি টেনে শেষ করে দিব। মানে আমি এগুলার ম্যাথও করাবো না এখানে। দেখো, এই তুল্য সংখ্যা কাকে বলে বা তুল্য সংখ্যা জিনিসটা কি। তুল্য সংখ্যা হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়ার সময়, কোনো রাসায়নিক বিক্রিয়ার সময় সময় কোনো রাসায়নিক সত্তা যতগুলো ইলেকট্রন গ্রহণ করে অথবা ছাড়ে তাকে আমরা তুল্য সংখ্যা বলি। কোনটাকে? যতগুলো ইলেকট্রন, এই যে যতগুলো ইলেকট্রন থাকে সেটাকেই বলা হচ্ছে তুল্য সংখ্যা। আচ্ছা, এটা গেল হচ্ছে আমার তুল্য সংখ্যার সংখ্যা, ভালো করে বুঝবা। তুল্য সংখ্যার সংখ্যা আমার এখানে গেল। আচ্ছা, এখানে তুল্য সংখ্যা জিনিসটা এইভাবেই যে আমরা শুধুমাত্র এখানে কয়েকটা জিনিস দেখবো, আমরা শুধুমাত্র এখানকার ম্যাথমেটিক্যাল টার্মগুলো একটু জানবো। এগুলা সেকেন্ড চ্যাপ্টারের পড়া। আমি আবারও বলি, এগুলো হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার না, এগুলো হচ্ছে সেকেন্ড পেপারের পড়া। ঠিক আছে, এগুলো হচ্ছে সেকেন্ড পেপারের পড়া। তো সেকেন্ড পেপারে আমরা যখন আসবো তখন এগুলো ভালো মতো জানবো। তাহলে আমরা মোলারিটি ইকুয়াল টু কি জানি? মোলারিটি ইকুয়াল টু আমরা কি জানি বলো দেখি। মোলারিটি ইকুয়াল টু কি জানি বলো বলো। বাবা, বসে থাকতে একটা অবস্থা খারাপ, বুঝছো। দেখো, মোলারিটি ইকুয়াল টু আমরা জানি হচ্ছে মোল পার লিটার। আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলেই মোল বলা হয়। তাহলে এখানে যদি আমি আণবিক ভর লিখি, ভর যদি আমি গ্রামে প্রকাশ করি আর এটা আমি লিটার লিখতে পারি। আচ্ছা, খুবই ভালো কথা। আণবিক ভর একটু দেখবা, মোলারিটি মোলারিটি আর নরমালিটির মধ্যে সম্পর্কটা আমি বের করি। যখন আণবিক ভরকে আমি তুল্য সংখ্যা দিয়ে ভাগ করব, ভালো করে বুঝো, তাহলে নরমালিটি ইকুয়াল টু আমরা কি জানি? নরমালিটি ইকুয়াল টু হচ্ছে বলছে তুল্য ভর পরিমাণ। তুল্য ভর কোনটা? আণবিক ভরকে যখন আমি তুল্য সংখ্যা দিয়ে ভাগ করব, তাহলে আণবিক ভর বাই কত? তুল্য সংখ্যা
ভাগ হচ্ছে লিটার। এটা হচ্ছে আমার নর্মালিটি। কিন্তু তো খুবই ভালো কথা, দেখো নর্মালিটিকে যদি আমি করি তাহলে তুল্য সংখ্যাটা নিচে চলে আসতেছে, তাহলে নর্মালিটি ইনটু তুল্য সংখ্যা ইজ ইকুয়াল টু আণবিক ভর বাই লিটার। আণবিক ভরটাকে যখন আমি গ্রামে প্রকাশ করতেছি তখন সেটাকে আমি মোল বলি। আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে কি হয়, তাকে মোল বলে না? তাহলে দেখো এই জায়গাটাতে তাহলে নর্মালিটি এবং মোলারিটির মধ্যে সম্পর্ক আসতেছে। এটা মানে কি, আণবিক ভর বাই লিটার, তার মানে কি এটা অবশ্যই মোলারিটি। এই যে মোলারিটি আমি বলছি, আণবিক ভরকে তুমি গ্রামে প্রকাশ করছো সেটাই মোল ছিল। তাহলে এই মোলারিটিকে আমি এম দ্বারা প্রকাশ করি, তাহলে মোলারিটি ইকুয়াল টু নর্মালিটি ইনটু হচ্ছে তুল্য সংখ্যা। তুল্য সংখ্যাকে আমি ই দ্বারা প্রকাশ করব, এই তুল্য সংখ্যাকে আমি কি দ্বারা প্রকাশ করব, ই দ্বারা প্রকাশ করব। এই তুল্য সংখ্যার ইংলিশ হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার। ইকুইভ্যালেন্ট নাম্বার, এই তুল্য সংখ্যার ইংলিশ হচ্ছে কি বলো দেখি, ইকুইভ্যালেন্ট নাম্বার। ক্লিয়ার? তাহলে মোলারিটি এবং নর্মালিটির মধ্যে সম্পর্ক বোঝা গেছে কিভাবে আসে? ক্লিয়ার হয়েছে? এটা মুখস্থ করাইতে পারতাম, একাডেমিক মুখস্থ করানোর জিনিস না। আবার বলি, একাডেমিক মুখস্থ করানোর জিনিস না। তাহলে অনেক কিছু তুমি তুল্য ভর নির্ণয় করতে পারবা, যে ভাইয়া তুল্য ভর ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্য ভর, এটা তুল্য ভর। আচ্ছা, তো তুল্য ভর যে জিনিসটা ভালো করে বুঝবা। কথা বুঝতে পারছো? আণবিক ভর বাই তুল্য সংখ্যা। ভাইয়া তুল্য সংখ্যা কিভাবে নির্ণয় করব এগুলা একটু দেখতে হবে। তুল্য সংখ্যা কিভাবে নির্ণয় করবো, এটা একটা মানে পেইনফুল একটা ব্যাপার, যদিও তুল্য সংখ্যা নির্ণয় করা যায়। আমি এটাই শেষ করবো এখান থেকে, আর খুব বেশি পিপিএমটা দেখাবো আর পিপিবিটা দেখাবো, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন তুল্য সংখ্যা কিভাবে নির্ণয় করবো দেখবা। এটা এটা কিন্তু সেকেন্ড পেপারের পড়া। দেখো, ধাতুর তুল্য সংখ্যা, তাহলে দেখো ধাতুর তুল্য সংখ্যা যদি তোমরা নির্ণয় করো তাহলে সেটা দেখবা যে ধাতুগুলা যোজনী। যোজনী যেমন মনে করো সোডিয়ামের তুল্য সংখ্যা কত, সোডিয়ামের যোজনী হচ্ছে 1, তার মানে তুল্য সংখ্যা হচ্ছে 1। ম্যাগনেসিয়ামের তুল্য সংখ্যা কত, যোজনী 2, তাহলে এর হচ্ছে 2। অ্যালুমিনিয়ামের কত, অ্যালুমিনিয়ামের কত তুল্য সংখ্যা হচ্ছে 3, যোজনী 3, তুল্য সংখ্যা হচ্ছে 3। ঠিক আছে? বুঝতে পারছো জিনিসটা? বোঝা যায়? দেখো, তোমরা প্রশ্ন করো না কেন, তোমাদের যে কোনটা কি তোমরা প্রশ্ন করবা যে ভাই এটা বুঝি নাই বা এটা কি, যদি আমি লিখে দেই সবকিছু। দেখো তাহলে এই জায়গায় যদি তোমাকে বলে যে সোডিয়ামের তুল্য ভর কত, এর একটা কোশ্চিন দিলাম, সোডিয়ামের তুল্য ভর কত, কারণ সোডিয়ামের যে ইয়ে এত, তাহলে সোডিয়ামের তোমার পারমাণবিক ইয়ে কত, ওই যে সোডিয়ামের পারমাণবিক ভর কত, সোডিয়ামের পারমাণবিক ভর কত বলো? 23 দশমিক কত, সোডিয়ামের পারমাণবিক ভর বলো। আণবিক ভর না বলে এটা যেহেতু পরমাণু নির্ণয় করি, পারমাণবিক ভর 23 গুড। তাহলে 23/1। ঠিক আছে? এইভাবে জিনিসগুলো বের করতে হবে, ধাতুর তুল্য সংখ্যা। এরপরে চলে আসে অধাতুর তুল্য সংখ্যা।
অধাতুর তুল্য সংখ্যা হচ্ছে যোজনী ইন্টু অণুতে পরমাণু সংখ্যা। তো মনে করো অক্সিজেনের তুল্য সংখ্যা নির্ণয় করবা। অক্সিজেনের যোজনী কত? 2। অণুতে পরমাণু সংখ্যা কত? 2। তাহলে কত হইলো? 4। তাহলে অক্সিজেনের তুল্য সংখ্যা যদি বলে যে অক্সিজেনের তুল্য সংখ্যা কত? 4। যদি তোমাকে এই জায়গায় বলে যে, এটা মনে রাখতে হবে, এগুলো কিন্তু ল, এগুলো হচ্ছে এইভাবেই মনে রাখতে হবে। যদি বলে হাইড্রোজেনের তুল্য সংখ্যা কত, তাহলে হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, অণুতে পরমাণু সংখ্যা 2, তার মানে 2। এই আর, ঠিক আছে? তুল্য সংখ্যা ক্লিয়ার? নিষ্ক্রিয় গ্যাসের তুল্য সংখ্যা যেটা হয়, মনে রাখবা, নিষ্ক্রিয় গ্যাসের তুল্য সংখ্যা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের তুল্য সংখ্যা হচ্ছে 0। আচ্ছা, পরে চলে আসি। ধাতব অক্সাইডের আমি বলতে পারবো ভাইয়া ধাতব অক্সাইডটা কি জিনিস? ধাতব অক্সাইড হচ্ছে ধাতুর অক্সাইড। মনে করো সোডিয়াম অক্সাইড, এরকম টাইপের, ঠিক আছে? ধাতব অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, এই টাইপের। অ্যালুমিনিয়াম অক্সাইড, Al2, অ্যালুমিনিয়াম অক্সাইড। তো দেখো যেটা হয় যে ধাতব অক্সাইডের তুল্য সংখ্যা নির্ণয় করার সময় এটা লিখবা যে ক্যাটায়নের চার্জ, বা যোজনীয় লিখতে পারো, ক্যাটায়নের চার্জ ইন্টু অণুতে পরমাণু সংখ্যা। যদি তুমি এখানে আসো যে অ্যালুমিনিয়াম অক্সাইড তোমার কি করে, এর তুল্য সংখ্যা কিভাবে বের করবা? এখানে ক্যাটায়নের চার্জ কত বলো দেখি? অ্যালুমিনিয়াম এখানে কি আকারে আছে? অ্যালুমিনিয়ামের যোজনী 3 না? তাহলে মানে অ্যালুমিনিয়াম 3+ আকারে আছে। আবারও বলি, অ্যালুমিনিয়াম 3+ আকারে আছে। তো দেখো অ্যালুমিনিয়াম 3+ আকারে আছে, তার মানে ক্যাটায়নের চার্জ কত এই জায়গায়? 3 ইন্টু অণুতে পরমাণুর সংখ্যা, যেটা ভালো করে বলবো, অণুতে পরমাণুর সংখ্যা হচ্ছে 2, তার মানে হচ্ছে 6। তাহলে এইখানে এই অ্যালুমিনিয়াম অক্সাইডের তোমার তুল্য সংখ্যা হচ্ছে, অ্যালুমিনিয়াম অক্সাইডের তুল্য সংখ্যা কত বলো দেখি? 6। বুঝতে পারছো জিনিসটা? অ্যালুমিনিয়াম অক্সাইডের তুল্য সংখ্যা কত? 6। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আচ্ছা, আমি শেষ করব, আমার মানে খারাপ লাগতেছে একটু, মানে মাথা ব্যথা করতেছে। ঠিক আছে, খুব বেশিক্ষণ আর পড়াবো না, আর অল্প একটু পড়াবো। অ্যাসিডের তুল্য সংখ্যা। অ্যাসিডের তুল্য সংখ্যাকে বলা হয় অ্যাসিডের ক্ষারকত্ব। এখন বলতে পারো ভাইয়া অ্যাসিডের O3 কেন বের করবা? এখানে তো আমি বলছি ধাতব অক্সাইডের ধাতুর তুল্য সংখ্যাটা, এখানে বলতে পারে ধাতব অক্সাইডের তুল্য সংখ্যা। O3 এর বের করবো না? O3 এর কেন বের করবা? O3 এর তো বের করার দরকার নেই, মানে ধাতুর তুল্য সংখ্যাটা বের করতে হবে জাস্ট। ঠিক আছে, ধাতব অক্সাইডের ধাতুর তুল্য সংখ্যা, অ্যালুমিনিয়াম অক্সাইডের তুল্য সংখ্যা, এটা পুরাটারই তুল্য সংখ্যা। কিন্তু যদি বলতে পারো যে ভাইয়া এটা কি কিসের তুল্য সংখ্যা, এই অ্যালুমিনিয়াম অক্সাইড পুরাটারই তুল্য সংখ্যা। এখন আসতেছি কিভাবে কি হয়, কেন এটা 6 হয়, সেটা আমরা দেখবো। এখানে অক্সিজেনের তুল্য সংখ্যা বের করে আমার লাভ নেই। বুঝতে পারছো ফারজানা আহমেদ? আচ্ছা, ফারজানা হচ্ছে আমার একটা বান্ধবীর নাম ছিল। অ্যাসিডের ক্ষারকত্ব, ঠিক আছে, আর যে ক্ষারকের তুল্য সংখ্যা বলা হয়, এটাকে বলা হয় ক্ষারকের অম্লত্ব। ক্ষারকের কি বলা হয়? অম্লত্ব।
তো এই জিনিসগুলো আমরা সাধারণত এগুলা আমি যেভাবে তোমাকে শিখাইলাম এগুলা হচ্ছে মনে রাখার বুদ্ধি, কিন্তু এগুলা সাধারণত রিয়াকশন দিয়ে করা হয়। আবারও বলি, এগুলা সাধারণত রিয়াকশন দিয়ে করা হয়। রিয়াকশনের মাধ্যমে কত মোল বেসকে ক্ষারীয় করতেছে বা কত মোল অক্সিজেনকে ক্ষারীয় করতেছে এটা। আজকে আমরা এ পর্যন্ত ইন্ট করব, মানে আমার খুবই মাথা ব্যথা করতেছে, আমি এমনি তোমাদের ক্লাসটা নিতে চাই নাই। এই পর্যন্ত ইন্ট করব আজকে। আজকে যেইটুকু পড়াইলাম এইটুকুই পড়ো। আমরা একটা এক্সট্রা ক্লাস করব। আমার পরীক্ষা অবশ্য শেষ, পরীক্ষা শেষ হলে তোমাদের 4 দিন ক্লাস হবে। পরীক্ষা শেষ হলে তোমাদের 4 দিন ক্লাস হবে, ঠিক আছে? পরীক্ষা শেষ হলে তোমাদের কয়দিন ক্লাস হবে? 4 দিন ক্লাস হবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই করব, হ্যাঁ? আর ভালো লাগতেছে না আজকে। আমরা নেক্সট